নমস্কার। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা যেমন জানেন যে আমাদের পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ, যিনি হিন্দু বাঙালির অভিভাবক, তাকে নানাভাবে জর্জরিত করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে তার উপরে কিন্তু চক্রান্ত করা হচ্ছে এবং তার নামে যত দূর সম্ভব নোংরা খারাপ প্রবৃত্তি তৈরি করা যায় বা খারাপ প্রোপাগান্ডা ছড়ানো যায় সেটার কিন্তু চেষ্টা করে চলেছে একদল রাজনৈতিক প্রতিহিংসার নরপিশাচ লোকজন। তারা কিন্তু নানাভাবে স্বামীজিকে নিয়ে চক্রান্ত করে চলেছে। আপনাদেরকে আমি বলেছিলাম সমস্ত তথ্য প্রমাণাদি নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের কিন্তু অলরেডি আপনাদের কাছে চলে এসেছি। তো যে বা যিনি স্বামীজির নামে এই কথাটি বলেছিলেন বা স্বামীজির নামে এই অভিযোগটি এনেছিলেন, তিনি নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন চলুন আগে আপনাদের সেই ক্লিপটি একটু শুনিয়ে নিই। আইপ্যাকের লোকজনও যোগাযোগ করেছিল, সব লোকজন ছিল। কিসে কার লোকজন, কোন লোকজন? উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি, মানে ওই আইপ্যাকের কর্মীরা। হ্যাঁ হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা উপর মহলে চলে যাবে। মানে হ্যাঁ, আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছিল? আমি বলি ব্যাপারটা হচ্ছে, আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আইপ্যাক দেখেছে যেরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন উপর মহল থেকে সবাই এসেছে, মানে ওই আইপ্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আইপ্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোট করতে চাই না, কোনো পার্টির বিরুদ্ধেও নই। হ্যাঁ, বা আমি সত্যি কথা বলতে কি, আমি সবসময় ভোট দিতেও যাই না এখনো, মানে আমি ভোট। কিন্তু এই সময় দিদির লোকজন আপনাকে এইসব করাচ্ছে, তাই তো? আপনাকে সাহায্য করছে, সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি, তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ। আমাদের এখান থেকে কারো পেয়েছেন? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না। নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম অত মনে নেই। জেলা সভাপতি ওরকম ভাবে মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল তো। হ্যাঁ, মানে আমার সহযোগিতা করেছে পরশুদিন এমপি এমএলএ। হ্যাঁ, সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। কোন এমপি এমএলএ রা সহযোগিতা করছে? দুই একজনের নাম আমি কিছু ওগুলো বলতে পারবো না, সবাইকে তো আমি চিনি না আর নাম জিজ্ঞাসা করি না। কোথাকার এমএলএ বা কিছু এমপি শোনেননি? না, সেটা বলতে না। কলকাতা থেকে এসেছেন এটাই বলবো। কিছু মুর্শিদাবাদের রয়েছে না বাইরের রয়েছে? হ্যাঁ, সব জায়গাকারই এটা রয়েছে। হ্যাঁ, কলকাতারও রয়েছে। তারা আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা? হ্যাঁ, সম্পূর্ণ। পুলিশ প্রশাসন আপনাকে নিরাপত্তা দিচ্ছে এবং এই প্রেস মিট করতে আসার জন্য। একদম। তো শুনলেন তো, আশা করি আপনারা বিষয়টি অবগত হতে পেরেছেন। কে বা কারা কিভাবে পূজনীয় স্বামীজিকে বদনাম করার জন্য কিন্তু এই কাজটি করছে। এই যে ঘটনাটি, এই ঘটনাটির ব্লুপ্রিন্ট
তৈরি হয়েছিল 1 মাস আগে। দীপক ব্যাপারী যে নিজেকে একজন ইউটিউবার পরিচয় দেয়, অর্থাৎ ছাবড়ি ইউটিউবার, সে কিন্তু এই সমস্ত বিষয়টি নিয়ে প্রায় 1 মাস আগে থেকে সুন্দর করে ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। আপনারা পর্যায়ক্রমে ঘটনাগুলির দিকে যদি একবার তাকান তাহলে কিন্তু আপনারা পরিষ্কার করে বুঝতে পারবেন। দেখুন, কিছুদিন আগে অরূপ চক্রবর্তী স্বামীজিকে কিন্তু দাঙ্গাবাজ বলে দেগে দিয়েছিলেন এবং সেটি নিয়ে একটি প্রতিবাদজনক ভিডিও কিন্তু আমি করেছিলাম এবং তারপরে কিন্তু সব্যসাচী দত্ত পূজনীয় স্বামীজির নামে কিন্তু কেস করেছিলেন। এই রকম নানাভাবে তাকে কিন্তু থামানোর চেষ্টা করেছিলেন। এমনকি সর্বের সর্বা মাননীয়া কিন্তু নাম না করে নানাভাবে পূজনীয় স্বামীজিকে কিন্তু আক্রমণ করেছেন। এরপরে যখন দেখছেন এর পরেও তার যে জনপ্রিয়তা কোনোভাবে থামানো যাচ্ছে না, বাংলার সমস্ত সনাতনী হিন্দু মানুষ তার উপর ভরসা করছে এবং তার কথায় সমস্ত হিন্দু মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করছে, তখন নানাভাবে তাকে বিপদে ফেলার চেষ্টা করা হয় এবং সুন্দর একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয় মুর্শিদাবাদে এবং বিভিন্ন ছাবড়ি ইউটিউবার এবং নানা রকম জেহাদিদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করা হয় এবং গত 1 মাস ধরে তার সম্বন্ধে নানা রকম চক্রান্ত করা হয়। গত 25 তারিখ পূজনীয় স্বামীজির কে নিয়ে লেখা একটি বই উদ্বোধন হয় এবং এই বইটি যেদিন উদ্বোধন হয় তারপরে সমস্ত মিডিয়া যখন পূজনীয় স্বামীজির কথা প্রচার করতে থাকে এবং বইয়ের মাধ্যমে প্রতিটা বাংলার ঘরে ঘরে তার যে সেবা কাজ, তার যে আদর্শ, সনাতনী হিন্দু বাঙালিকে জাগানোর জন্য তিনি যে কর্মধারার প্রবর্তন করেছেন সেগুলি যখন ছড়িয়ে যেতে থাকে, তখন এরা দেখেন যে না, এবারে না থামালে নয়, তাই তাকে বিপর্যস্ত করার জন্য কিন্তু সবাই মিলে উঠে পড়ে লাগে এবং সবাই মিলে নানাভাবে চক্রান্ত করে একটা সাধুকে কিভাবে বিপদে ফেলা যায় এবং সাধুর জন্য সহজলভ্য যে নারী লোলুপতা বা নারী কর্তৃক যে অপমান, সেই অপমানকে ছড়িয়ে দেওয়ার বা বিস্তার করার একটা চক্রান্ত বা একটা চেষ্টা করে এই দীপক ব্যাপারীর মতো ছাবড়ি ইউটিউবারকে দিয়ে এবং সেখানে সস্তায় একজন নারীকে বসিয়ে তার মাধ্যমে কিন্তু এই রকম একটি নাটকীয় মোড় তৈরি করা হয়। এইবারে আপনাদেরকে বলি যে স্বামীজির সঙ্গে ওই মহিলার একটি কল রেকর্ড ও তারা প্রকাশ করে এবং সেই কল রেকর্ডটি নিয়ে মহিলা কি বলছেন সেটি আপনাদেরকে শোনাই। আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। আমার কল রেকর্ডিং ভাইরাল করে দেয়া হবে ওই যে ওনাদের তরফ থেকেই। না, আপনি কাউকে কোনো কল রেকর্ডিং করে দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি। কতদিন আগে কল রেকর্ডিং? কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 13-14 সালে। হ্যাঁ, তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার নোকিয়ার ওই ছোট ফোন, ছোট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না? না, আছে না। ওই ফোনে আপনি যে নোকিয়ার ছোট্ট ফোন বলছেন, সাদা কালো ফোন আছে, সাদা ফোন যেটা, সেখানে কত মডেল, কত? এটা একটা মডেলটা মনে নেই, ফোনটা ওনাদের হাতে আমি তুলে দিয়েছি। কিন্তু সেই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম থাকে না। আছে। আচ্ছা, আছে একটা সাদা মোবাইল। হ্যাঁ, সাদা মোবাইল আছে। স্মার্টফোন তো না। হ্যাঁ, সেটাতে রেকর্ডিং সিস্টেম আছে। ঠিক আছে। আর আপনার কাছে কি কল রেকর্ডিংটা এখনো আছে? এখন কাছে নেই, ওনাদের হাতে আমি তুলে দিয়েছি সবকিছু। না, আমার কাছে যা কিছু ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাড মেইনটেইন করছে। প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাড মেইনটেইন করছে, তাই তো? বর্তমান সময় এআই এর মাধ্যমে কিন্তু নানা রকমের কল রেকর্ড তৈরি করা যায়। ইনি বলছেন যে 2012 সালে এনার কাছে একটা ছোট্ট নোকিয়া ফোন ছিল এবং সেটি দিয়ে নাকি রেকর্ড করা যেত। খুব ভালো কথা, তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে সেটি দিয়ে রেকর্ড করা যেত, কিন্তু রেকর্ডিং করার পরে নিশ্চয়ই আজ 12 বছর ধরে সেই মোবাইলটি ভালো নেই, মোবাইলটি খারাপ হয়ে গেছে। আমার কথা হচ্ছে সেই মোবাইলে থাকা যে রেকর্ডিং কলটি সেটি অন্যভাবে বা অন্য মোবাইলে কিভাবে ট্রান্সফার করলো। ইনি তো নিজেই বলছেন, দেখুন কি বলছেন, যে আমি একটি ঘরোয়া বধূ, আমি এসব কিছুই জানি না, বাইরে বেরোতে পারি না, না জানি কিছু কাজ, না জানি কিছু করতে। তাহলে তিনি কোন বুদ্ধিদীপ্ততায় যে সেই কল রেকর্ডটিকে অন্য জায়গায় ট্রান্সফার করেছিলেন এবং আজ প্রায় 10-12 বছর ধরে সেটিকে সংরক্ষণ করে রেখেছিলেন। তাই এটি সম্পূর্ণভাবে এআই এর
কারসাদি। সামান্য একটা ব্যাপার একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যে কোনো একটি কল রেকর্ডকে বা যে কোনো একটি রেকর্ডকে আমরা দিয়ে তার থেকে এডিট করে আমরা এটা খুব সহজেই করতে পারি। মানে এখনকার দিনের যদি ধরি আমরা 14-15 বছরের বাচ্চাও কিন্তু এই সামান্য কাজটুকু করে দেখাবে। যদিও আইপ্যাক এই ঘটনাটি সংগঠিত করেছে কিন্তু খুব কাঁচাভাবে করলো। যদি আপনারা আরেকটু পাকাভাবে করতেন তাহলে ভাবতাম হ্যাঁ আপনাদের বুদ্ধিমত্তার কিন্তু পরিচয় আছে, কিন্তু এ থেকে বোঝা যাচ্ছে আপনাদের বুদ্ধিমত্তার বিন্দুমাত্র পরিচয় নেই এবং আপনাদের এই যে অভিযোগগুলো ধূপে টিকবে না। কিভাবে টিকবে দেখুন, আপনারা এই কল রেকর্ড যা শোনালাম, যা তথ্য প্রমাণ আপনাদের দিলাম, আশা করি আপনারা এই সমস্ত তথ্য প্রমাণ থেকে আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেছেন বিষয়টি যে নানাভাবে চক্রান্ত করে কিন্তু এটি করানো হচ্ছে। একটা শেষ কথা আপনাদের বলে যাই, দেখুন এখানে কার্তিক মহারাজ কোনো ব্যাপার নয়, কার্তিক মহারাজের কর্মটাই বড় ব্যাপার। যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য ব্রিগেড ময়দান প্রস্তুত হচ্ছে, আমাদের হিন্দু বাঙালিরা তাদের মনে মনে সনাতনী হবার ব্যাপারটা যখন তারা স্মরণ করছে এবং তারা একত্রিত হয়ে একভাবে একটি যৌথ মঞ্চের মাধ্যমে তাদের নিজেদের অধিকার ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছে, তখনই কিন্তু তাদের উপরে এই রকম নানাভাবে চক্রান্তের মাধ্যমে তাদেরকে যে পথ দেখাচ্ছে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা বা চক্রান্ত মাত্র। কারণ যদি এখানে প্রদীপ্তানন্দজি মহারাজকে এই রকম ভাবে নানাভাবে ব্যস্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু তিনি এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠটা করতে পারবেন না। আর আপনারা জানেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানটি সনাতনী বাঙালিদের জমি রক্ষার একটি অন্যতম হাতিয়ার, যেখানে কিন্তু ধনী থেকে গরিব, দুর্বল থেকে অসহায় সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা গীতার মন্ত্রে এক হবে। আর একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দিই, কয়েকদিন আগে পূজনীয় স্বামীজির কাছে একটা অফার আসে। একজন ভদ্রলোক তিনি এসে বলেন যে আমরা আপনাকে প্রায় 20 কোটি টাকা ডোনেট করতে চাই আশ্রমের জন্য, কিন্তু আমাদের একটা ছোট্ট নিবেদন আছে, আপনি এইসব গীতা পাঠ এইসব জাগরণের কাজ ফাজ বন্ধ দিন, আপনি দীক্ষা দিয়ে বেড়ান, কত লোক আপনার চাই বলুন, আমরা পাঠিয়ে দেবো, আপনার এই আশ্রমকে আমরা সোনার পালকে মুড়ে দেবো, কিন্তু আপনি জাগরণের কথা বা বাড়িতে বাড়িতে গিয়ে এই হিন্দুত্বের কথা প্রচার করবেন না, আপনার কথায় কিন্তু একটা খারাপ প্রভাব ফেলছে, আপনি এই 20 কোটি টাকা যদি 200 কোটি করতে চান তাতেও কিন্তু আমরা রাজি আছি। পূজ্যপাদ স্বামীজি সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে বলে দেন যে আমার গোয়ালে 65টা গোমাতা আছে এবং আমার স্কুলে প্রায় 12,000 ছাত্রছাত্রী অর্থাৎ আমার সন্তানেরা পড়াশোনা করে এবং সেই সাথে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত মানুষই আমার পরিবার, অর্থাৎ জনকল্যাণ বা জনসাধারণের কল্যাণ করো তাতেই আমি খুশি, আমাকে কিছু দিতে হবে না। একটা সন্ন্যাসীর গায়ের যে বস্ত্র আর মুখের যে অন্ন সেটি কিন্তু হিন্দু বাঙালির দেয়া, অর্থাৎ যেখানে আমার হিন্দু বাঙালিরা বিপদে পড়বে, যখন তাদেরকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, গেটার বাংলাদেশ করার পরিকল্পনা করা হচ্ছে, 70% 30% ভাগ করা হচ্ছে, সেখানে কিন্তু আমার কণ্ঠ গর্জে উঠবেই যতক্ষণ না আমার প্রাণ যায়। আর মান সম্মানের কথা সন্ন্যাসীরা মনে করেন না, কারণ সম্মানও পেতে পারেন, আবার কাজ করতে গেলে অপমানিত হতে পারে। তাই আমার দীপ্ত কণ্ঠ সেদিনই ক্ষীণ হবে যেদিন আমি চিতায় উঠব। দেখুন, ভাবুন, চিন্তা করুন, একদিন কিন্তু আমরা শ্যামাপ্রসাদকেও চিনতে পারিনি, একদিন কিন্তু আমরা নেতাজিকেও চিনতে পারিনি, একদিন কিন্তু আমরা স্বামী প্রণবানন্দকেও চিনতে পারিনি, আবার একদিন কিন্তু আমরা স্বামী বিবেকানন্দকেও চিনতে পারিনি, আর আজ কিন্তু আমরা চিনতে পারছি না পূজনীয় কার্তিক মহারাজকে। একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদেরকে আমি এই পর্বটা শেষ করব এবং আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তার জন্য আপনারা অপেক্ষা করবেন। একটি পরিবার ছিল, একটি পরিবারের একটি মাত্র মানুষ ছিল যিনি কিন্তু খুব ভগবান ভক্তি ছিলেন। হঠাৎ করে সেই বাড়ির চারদিকে বন্যা আসে এবং তার আশেপাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়ির লোকগুলি কিন্তু তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই ভদ্রলোক তিনি চুপ করে বসেছিলেন আর বারবার ভগবানকে ডাকছিলেন, হে ভগবান আমাকে বাঁচাও, হে ভগবান আমাকে বাঁচাও। হঠাৎ করে একটা নৌকা এলো এবং সেখানে তার পরিচিত কিছু লোক এলো, এসে বললো, উঠে এসো দাদা, এই নৌকায় করে চলুন, আপনাকে ওই পারে নিয়ে যাই, নিয়ে সুরক্ষিত স্থানে ফিরে আসি। সে বলল যে না, আমি এখন যাব না, কারণ আমার ভগবান এসে আমাকে বাঁচাবে। তারপরে আরো কিছু সময় গেল, যাওয়ার পরে নদীতে জল আরো বাড়তে লাগলো এবং যে ঘর ছিল ঘরটা আরো ডুবে গেল। তিনি ঘরের যে চাল ছিল চালের উপরে উঠে দাঁড়ালেন। এরপরে একটা জাহাজ এসে তাকে বাঁচানোর চেষ্টা করলো। তিনি সেই একই কথা বললেন যে না, আমার ভগবান আমাকে বাঁচাবে। তারপরে দেখা গেল সেই চালটাও ডুবে গেল, তার কোমর পর্যন্ত জল উঠে গেল। হঠাৎ
প্লেন থেকে একটা রশি ফেলা হলো এবং তাকে বলা হলো আপনি ওই রশিটি ধরে চলে আসুন। তিনি বললেন না, আমি যাব না, আমার ভগবান আমাকে বাঁচাবে। এই রকম ভাবে চারিদিকে পুরো জলে পরিপূর্ণ হয়ে গেল এবং অবশেষে সেই মানুষটি মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনি গিয়ে পৌঁছালেন জমদুয়ারে। জমদুয়ারে পৌঁছানোর পরে তিনি বললেন আমার একটি মাত্র রিকোয়েস্ট আছে, আপনি একবার আমাকে ভগবানের সঙ্গে দেখা করতে দিন। এবং যম দেবতা তাকে ভগবানের সঙ্গে দেখা করতে দিলেন। ভগবানের কাছে দেখা করতে গিয়ে তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, আমি তো আপনাকে একনিষ্ঠভাবে ডাকতাম, আমি তো আপনার অত্যন্ত ভক্ত ছিলাম, কিন্তু কেন আপনি আমাকে বাঁচালেন না? আপনি কেন আমাকে মেরে ফেললেন? আমার তো আয়ু এখনো শেষ হয়নি। তখন ভগবান বললে, কে তোমাকে বাঁচানোর চেষ্টা করেনি? আমি তোমার জন্য নৌকা পাঠালাম, আমি তোমার জন্য জাহাজ পাঠালাম, আমি তোমার জন্য উড়োজাহাজ পাঠালাম, তুমি কিছুতেই উঠলে না, তুমি কিভাবে বাঁচতে পারবে? তেমনি আমাদের বাঙালিদের জন্য শ্যামাপ্রসাদকে পাঠিয়েছিল, আমাদের বাঙালিদের জন্য স্বামী প্রণবানন্দকে পাঠিয়েছিল, আর এখন পাঠিয়েছে বাঙালিদের জন্য প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ। আজকের যদি একে আমরা না বুঝি, এনাকে যদি অবজ্ঞা করি, এনার কথা যদি না শুনে চলি, তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি অচিরে বাংলাদেশের মতো হবে। তাই সবাই একটু চিন্তা ভাবনা করবেন এবং নিজের বিচার করবেন, তারপরে দোষারোপ করবেন। নমস্কার, ভালো থাকবেন। আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।